আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো ঈদ তো চলেই এলো, আর আমার প্রিয় রমজান মাস, মানে আমার খুবই ভালো লাগার একটা মাস হচ্ছে রমজান মাস। আর সেই রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে, তো সত্যি বলতে বুকের ভেতরটা হু হু করে উঠতেছে। মনে হচ্ছে যে কি যেন আমার থেকে ছেড়ে চলে যাচ্ছে। সবসময় মনে করি যে রমজান মাস চলে যাওয়ার পরেও আমি সবসময় রোজা রাখার চেষ্টা করব, অন্ততপক্ষে সপ্তাহে 2-3টা রোজা রাখবো। বাট পরে আর হয়ে ওঠে না তেমন। তবে এখন থেকে চেষ্টা করতে হবে যে রোজাটা আসলে কন্টিনিউ করব। কারণ রোজার মাসটা আমার যে কেন এত ভালো লাগে আমি জানি না। রোজা থাকা অবস্থায়ও আমার খুব ভালো লাগে। আর রোজার মাসের একটা আলাদা কদর আসলে কি আর বলবো। তো যাই হোক, সব দিক মেলায় আর কি রোজার মাসে মনের থেকে অনেক শান্তি লাগে আমার। তো যাই হোক, আমরা যশোর ছেড়ে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। তো ঈদ তো করতে হবে, সবাই সবার ভাড়া বাসা থেকে বা হাজব্যান্ডকে নিয়ে নিজের বাসায় থাকে, সেখান থেকে গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে ঈদ করতে যাই। আর আমার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়েছে। আমি আমার নিজের বাড়িতে ছিলাম, আর সেখান থেকে হাজব্যান্ডের ভাড়া বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। তো শ্বশুর বাড়িতে আর যাওয়া হয় না এখন তেমন একটা ঈদ করার জন্য, কারণ শ্বশুর শাশুড়ি মারা গেছেন, তারা দুনিয়াতে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। তো শ্বশুর শাশুড়ি যখন ছিলেন তখন ঈদের একটা মজাই ছিল আলাদা। মানে তারা আমাদের জন্য অপেক্ষা করত, আর পথ চেয়ে থাকতো এবং ডাকতো খুবই, যে কখন আমরা যাব তার কাছে ছুটে। সেও চাইতো আমরা তার কাছে যাই, আর আমরাও মানে তার ডাকে সাড়া দিতে তার কাছে ছুটে চলে যেতাম সব কিছু রেখে। বাট এখন আর সেরকম কিছু মনে হয় না। তো আপনাদের ভাইয়াও তেমন একটা যায় না বাড়িতে ঈদ করতে, খুবই কম যাওয়া হয়। রোজার ঈদটা আমরা যাই না বললেই চলে। আর আসলে সত্যি কথা বলতে মানে মনের টানেই তো আমরা যাব, তাই না? তো মনের টানটাই বোধহয় এখন আর নাই, যার কারণে আর যাওয়া হয় না। তো বাবার কাছে ছেলে মেয়েরা যাবে, মন টেনেছে। তো সেই কারণে বাবার কাছে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি, মানে আমার ছেলে মেয়েদের বাবার কাছে, আপনাদের ভাইয়ার কাছে চলে যাচ্ছি আমরা ঈদ করার জন্য। ওখানে এবার ঈদ করব। তো আসার পরে এত পরিমাণে ক্লান্ত লাগতেছিল, যদিও বা আরামে এসেছি, তারপরেও এখানে এসে রোজা রেখে জার্নি করে খুব খারাপ লাগতেছিল। এবং আমি বাসায় এসে দেখলাম যে আপনাদের ভাইয়া মানে গরুর একটা ভাগা নিয়েছে, তো সেখানে 6.5 কেজি মাংস হয়েছে। তা বাদেও সে ভুঁড়ি নিয়েছে, ঠ্যাং নিয়েছে, যে নিহারি যেটা আর কি সেটা। তো ভুঁড়িটা আমাকে বলেছে রাস্তায় যে ভুঁড়ি কিন্তু পরিষ্কার করার লোক পাইনি, তোমার কিন্তু এসে করা লাগবে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো মানে ইয়ার্কি করতেছে, করা লাগবে না, কারণ আমি জার্নি করে যাব, জানে সে যে রোজা রেখে যাচ্ছি, অবশ্যই হয়তো কাউকে দিয়ে করিয়ে নেবে। তো সত্যি বলতে সে কাউকে পায়নি করানোর জন্য, যার কারণে আমার মানে আমি ড্রেস চেঞ্জ করেই শুরু করেছি ভুঁড়ি পরিষ্কার করা। তো আলহামদুলিল্লাহ বিকালে পৌঁছেছি, এবং ইফতারের মধ্যেই ইফতারি টাইমের আগেই আমি ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে 2 কেজি মতো মাংস, এটা রান্না করে নিলাম। আর মাংসটা রান্না করে মানে এই যে কড়াইতে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখলাম যে ঝোলের পানি দিলে এখানে হবে না। তো এই কড়াইটা তো অনেক বড় না, যার কারণে 2 কেজি মাংস এখানে হবে না। তো কড়াইটা চেঞ্জ করে আমি আবার অন্য একটা পাত্রে দিয়ে দিব আর কি। তো রান্না হতে হতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব, কারণ আমি ভিডিও বেশি করতে পারি নাই। আর সত্যি বলতে বাসায় এসে এত পরিমাণে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কাজের তো কোনো কমতি থাকে না। তো কাজ, তারপরে আরও এক্সট্রা কাজ, আমার ছোটো বাবুটাকে নিয়ে তো আসলে কাজ করতেই পারি না। তারপরে যতটুকু মানে করে গোছানো হয় তার থেকে বেশি সে এলোমেলো করে ফেলে, যার কারণে কাজের বরকত প্রচুর পরিমাণে হয়। তো যাই হোক, তো রান্না শেষ করে তারপরে আমি কিন্তু আবার ইফতারিও তৈরি করেছি। তো ওই যে বলেছিলাম গত ভিডিওতে যে আমার ইফতারিতে মিষ্টি কোনো কিছু আমি খাইতে পারি না। আর ফল বা শরবত, তারপর অন্য যেসব আইটেম আছে এগুলা তো সব কিছুই মিষ্টি মিষ্টি কম বেশি
মানে আমার একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এখানে এসে আমি কিন্তু ইফতারিতেও ভাজা পোড়া করে নিয়েছি, রান্নাও করেছি, পাশাপাশি ভাজা পোড়াগুলোও করেছি, আর সব কিছু মিলিয়ে ইফতারিটাও করে নিচ্ছি। তো রান্না শেষ করে ইফতারি করে তারপর হচ্ছে রেস্ট করেছি একবারে। তো আসলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো কথাটা কিন্তু মানে সব মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য দেখি, যে ঢেকি স্বর্গে যেয়েও ধান ভানে। তো আমার কথায় সহমত কিন্তু আরও একজন দিয়েছেন। মাংসের কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কি চমৎকার হয়েছে কালার, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো এখানে এসে আমার ভয়েস কভার করাটা খুবই কষ্টকর হয়ে গেছে, কারণ এখানে এত পরিমাণে খোলামেলা একটা জায়গা, আর সারা দিন মানে মানুষজনের কথা চিল্লাপাল্লা, তারপর মানুষের পাশাপাশি এখানে পশু পাখি, মানে সব সময় পাখির ডাকে আমার ঘুম ভাঙে, এবং পাখির ডাক কিচিরমিচির সবসময়ই চলতেই থাকে। একদিক থেকে খুব ভালো লাগে, মনে হয় ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছি, আর বুক ভরে তাজা শ্বাস নেওয়াটার আসলে মজাই আলাদা। তো এই যে কিছু ভাজা পোড়া বাসায় করে নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া তো দারুণ একটা মিষ্টি নিয়ে আসছে, রসগোল্লা, ছানার রসগোল্লা, আর সাথে কিছু ফল টল কেটে নিয়েছি। তো ইফতারি করে নিচ্ছিলাম, সাথে কিন্তু আখের রসও আছে। ইফতারি করে নিচ্ছিলাম আমরা সবাই। আর এই যে মেহেদি দেওয়া হয়েছে, কিন্তু আমি এবং আমার মেয়ে দুজনেই আমরা মেহেদি দিয়েছি। আমাদের মেহেদির কালার ডিজাইন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই মেহেদিগুলো কিন্তু আমার মেয়েই সেল করে। তো এটা হচ্ছে 1 নম্বর একদম অর্গানিক মেহেদি, আর কালারটা অন্ততপক্ষে 15 দিন থাকবে। তো অনেক সুন্দর মেহেদির কালার হয়েছে, আর ডিজাইন তো আমার মেয়ে নিজেই করেছে। তো ওর হাতেও দিয়েছে এবং আমার হাতেও জোর করে দিয়ে দিয়েছে। আমি দিতে চাইছিলাম না, আমার খুব ঘুম পাচ্ছিল, তারপরে ও আমাকে জোর করে দিয়ে দিল যে আম্মু আসো দিয়ে দেই। তো এই আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি, সবার যেন ঈদটা অনেক ভালো কাটে। আর অগ্রিম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটা শেষ করব। এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।